ওকে, আমরা করব হচ্ছে 3E নিউমেরিক্যাল ডাউটস। হ্যাঁ, যারা করেছো তারাও লিখবে, যারা করনি তারাও লিখবে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু বডিজ এট আ সার্টেন সেপারেশন ইজ 10 নিউটন। মনে করো এখানে দুটো বডি আছে, দিস ইজ বডি 1, দিস ইজ বডি 2। ওকে, now suppose the mass of body 1 is m1 and the mass of body 2 is m2. Let the distance of separation between them is r1. Okay, so what is the gravitational force? F equals to g m1 m2 by r1 square, তাই না? Gravitational force কত? g m1 m2 by r1 square. Okay, next বলছে যে what will be the force of attraction between them if the separation is reduced to half? Now second case বলছে যে আমার সবই আছে, only the separation is reduced to half, তার মানে এটা কি নতুন separation r2 equals to r1 by 2, right? Separation is reduced to half, that is r2 equals to r1 by 2. This is mass m1, this is mass m2. Is that clear? এই ক্ষেত্রে ফোর্স 2 যদি ধরি, ইফ দিস ইজ ফোর্স 1, সেকেন্ড কেসে বলেছে যে একই বডি আছে, ডিস্টেন্সটা আমি চেঞ্জ করে দিয়েছি, হাফ করে দিয়েছি। এখানে ডিস্টেন্স কত ছিল, এখানে কত ছিল, এখানে কত? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ফোর্সটা কত হবে? জি m1 m2 বাই r2 তার স্কোয়ার, তাই না? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমি যদি দুটো ফোর্সের রেশিও করি, f2 বাই f1 করি, করতেই পারি, দেন f2 বাই f1, f2 এর জায়গায় কি লিখবো? g m1 m2 বাই r2 স্কোয়ার, f1 এর জায়গায় কি লিখবো? g m1 m2 বাই r1 স্কোয়ার, রাইট? গট দ্যাট? আচ্ছা, দেখ এটাকে যদি আমি ক্যালকুলেট করি কি লিখতে পারি? g m1 m2 r1 স্কোয়ার by g m1 m2 r2 square, right? আমি কি করলাম? g কেটে দিলাম, m1 m1 m2 m2 কেটে দিলাম, দিতেই পারি। তাহলে আমার কি পড়ে থাকলো? দ্যাট ইজ r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, তাই না? r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। তাহলে যদি r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, r1 কত? r1 আমি জানি না, কিন্তু r1 আর r2 এর মধ্যে রিলেশনটা জানি, তাই না? তাহলে r2 মানে কি? r1 বাই 2। তাহলে এখানে r1 মানে লিখতে পারি 2r2, লিখতে পারি না? আমি r1 এর জায়গায় 2r2 বসাচ্ছি, তাহলে এখানে লিখতে পারি 2r2 তার হোল স্কোয়ার বাই r2 স্কোয়ার, লিখতে পারি 2r2। r1 মানে কত? r1 মানে কত? r1 মানে 2r2 না, কারণ r2 তো r1 বাই 2, তাই তো? তাহলে r1 কি হবে? 2r2 না? r1 2টার পাশে মাল্টিপ্লাই হয়ে গেল, সো r1 ইকুয়ালস টু 2r2। তাহলে r1 ইকুয়ালস টু 2r2। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এখানে লেখাটা পড়ছে না, আমি বলে দিচ্ছি r1 ইকুয়ালস টু 2r2। ওকে, নাও ইকুয়ালস টু 2r2 তার হোল স্কোয়ার বাই r2 স্কোয়ার, 2r2 তার হোল স্কোয়ার মানে 4r2 স্কোয়ার বাই r2 স্কোয়ার, r2 স্কোয়ার কেটে গেল, কি পড়ে থাকলো? 4। তাহলে f2 বাই f1 কি পেলাম? और f2 by f1 equals to 4 और f2 equals to 4f1। क्वेश्चन আমাকে ফার্স্টে বলে দিয়েছিল যে f1 equals to 10 নিউটন, so putting the value of f1 we will get 4 into 10 newton, that is 40 newton। বুঝতে পেরেছো সবাই? is that clear? দেখো এই অঙ্কটা যে ট্রিক প্রসেস, আমরা কি জানি? ফোর্স equals to g m1 m2 বাই r স্কোয়ার, তাই তো? প্রথমটার জন্যে r1 স্কোয়ার দিলাম, f1 ইকুয়ালস টু জি m1 m2 বাই r1 স্কোয়ার। একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাকে অঙ্কে যা বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে যে মাসেস আর কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি তো অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে কে চেঞ্জ হচ্ছে একমাত্র? r। কে চেঞ্জ হচ্ছে? r। সো ক্যান উই সে দ্যাট দিস ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই r স্কোয়ার, কারণ বাকিগুলো তো কনস্ট্যান্ট থাকবে, তাই না? বাকিগুলো কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, তাহলে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই r স্কোয়ার। সো ক্যান আই রাইট ইট অ্যাজ f2
বাই F1 ইজ প্রপোর্শনাল টু, দেখো F1 প্রপোর্শনাল টু কি 1/r স্কোয়ার, F2 প্রপোর্শনাল টু তাহলে কি হবে 1/r2 স্কোয়ার। তাহলে এইটা 1/r1 স্কোয়ার, এইটা 1/r2 স্কোয়ার, এমন হবে না? দুটো প্রপোর্শনালে রেশিও করলে আর প্রপোর্শনাল থাকে না, সেটা ইকুয়াল টু হয়ে যায়। বোঝা গেল? দুটো প্রপোর্শনালে যদি রেশিও করি F2 তো r2 স্কোয়ারই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে F2 বাই F1 বলে দিচ্ছি, তোর F1 তো 1/r1 স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, F2 প্রপোর্শনাল টু 1/r2 স্কোয়ার। এইটুকু অবধি কারোর সমস্যা আছে? F1 প্রপোর্শনাল টু 1/r1 স্কোয়ার, F2 প্রপোর্শনাল টু 1/r2 স্কোয়ার, এইটুকু অবধি ক্লিয়ার? কারণ G কনস্ট্যান্ট, M কনস্ট্যান্ট, M কনস্ট্যান্ট, তাহলে কে পড়ে থাকলো এখানে R1 শুধু। বাকিগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে F প্রপোর্শনাল টু 1/r1 স্কোয়ারই তো হবে। বাকি সব কনস্ট্যান্ট, তাহলে F প্রপোর্শনাল টু 1/r1 স্কোয়ারই তো হবে, কারণ R পাল্টালে তো F পাল্টাবে। রিলেশনটা কেমন আছে তাহলে? R1 নিচে আছে। আচ্ছা, না বুঝতে পারলে আবার পরে জিজ্ঞেস করবি। তাহলে এবার এখানে কি বুঝবো? হ্যাঁ বল। আর হচ্ছে সেপারেশন বিটুইন দ্য টু মাসেস। একটা মাস যদি M1 হয়, একটা মাস M2 হয়, সেপারেশন বিটুইন দ্য টু মাসেস ইজ R1। ইজ দ্যাট ক্লিয়ার? মানে R1 হোক আর হোক, আর হচ্ছে সেপারেশন বিটুইন দ্য টু মাসেস, এইটুকু পরিষ্কার হয়েছে। এবার এই দুটোকে যদি আমি, দুটোই দেখ প্রপোর্শনাল আছে তাই না, দুটোর মধ্যে কি সাইন আছে? প্রপোর্শনাল আছে। আমি যদি এটাকে ডিভাইড করে দিই তাহলে প্রপোর্শনালটা উঠে ইকুয়াল হয়ে যায়। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এটাকে ডিভাইড করে দিলে কি হবে? ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? তাহলে R1 স্কোয়ার নিচে আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি F2 বাই F1, দেখো 1/r1 স্কোয়ার 1/r2 স্কোয়ার উপরে চলে যাবে, তাহলে কি হবে? R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? স্মলে ছিল R1, মুখটা বন্ধ রাখ, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল কথাটা? আমরা কি জানি, আমাকে বলে দিয়েছে যে R2 হচ্ছে হাফ অফ R1, তাই বলে দিয়েছে না? তাহলে R2 কি বসাবো? R1/2। তার মানে এখানে কি বসাবো? R1 স্কোয়ার বাই R1/2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 4 R1 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এটা কেটে যাবে, দিস উইল বি 4। অর এখান থেকে কি লিখতে পারি? F2 বাই F1 ইকুয়ালস টু 4 অর F2 ইকুয়ালস টু 4 F1। বোঝা গেল? ওকে, দিস ইজ নাম্বার 9। বলছে আ বল ইজ রিলিজড ফ্রম আ হাইট। একটা হাইট আছে, এই হাইট থেকে আমি একটা বলকে রিলিজ করে দিলাম, তার মানে এখান থেকে একটা বলকে আমি নিচের দিকে ছেড়ে দিলাম। নাও ইট রিচেস দ্য গ্রাউন্ড ইন 3 সেকেন্ড। কত সেকেন্ডে গ্রাউন্ড রিচ করেছে? 3 সেকেন্ড। সো ইট রিচেস দ্য গ্রাউন্ড ইন 3 সেকেন্ড, তাহলে টাইম টেকেন হচ্ছে 3 সেকেন্ড। নেক্সট কি বলছে? ইফ G ইকুয়ালস 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। G কোন দিকে কাজ করে? ডাউনওয়ার্ড, সো দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য হাইট ফ্রম হুইচ দ্য বল ওয়াজ রিলিজড। দ্য হাইট ফ্রম হুইচ দ্য বল ওয়াজ রিলিজড। আচ্ছা, আমার একটা ফর্মুলা আছে, আমরা কি জানি এই ফর্মুলাটা? S ইকুয়ালস টু UT প্লাস হাফ GT স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা জানি, S ইকুয়ালস টু UT প্লাস হাফ GT স্কোয়ার। G এর ভ্যালু 9.8, T এর ভ্যালু 3, উপর থেকে ছেড়ে দিয়েছি, U কত হবে? উপর থেকে ছেড়ে দিয়েছি, U কত হবে? 0। গুড, তার মানে এখানে U ইকুয়ালস 0, T ইকুয়ালস 3, G ইকুয়ালস 9.8, রাইট? ইজিলি আমরা ডিস্টেন্স বার করতে পারবো। সো S ইকুয়ালস টু 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 3 স্কোয়ার। তাহলে S ইকুয়ালস টু কী হবে? 9.8/2 ইন্টু 9, তার মানে 4.9 ইন্টু 9। 49 ইন্টু 9 কত হয়? 9 9s are 81, ক্যারি 8, 4 9s are 36, 36 আর 8 কত হয়? 44, তাই না? পয়েন্টটা এখানে। সো দ্য আনসার ইজ 44.1 মিটার। কত আছে আনসার?
44.1 মিটার। নেক্সট হচ্ছে দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য বল স্ট্রাইকস দ্য গ্রাউন্ড। আচ্ছা আমরা কি আর একটা ফর্মুলা জানি? এটা হচ্ছে নাম্বার 1। আমরা কি আর একটা ফর্মুলা জানি যে v ইকুয়ালস ইউ প্লাস জিটি? ডু ইউ নো দ্যাট? v ইকুয়ালস ইউ প্লাস জিটি। উপর থেকে u হচ্ছে কত? 0, g কত? 9.8। সো ক্যান আই রাইট দিস অ্যাজ g ইন্টু টি, দ্যাট ইজ 9.8 ইন্টু 3। তাহলে 3 8s are 24, carry 2, 3 9s are 27, 28, 29. So the answer is 29.4 meter per second. Clear? Okay. Question এ বলছে what force in Newton your muscles need to apply to hold a muscle of mass 5 kg in your hands. তো মনে করো এটা হচ্ছে তোমার হ্যান্ড। নাও ইউ নিড টু হোল্ড আ মাস অফ 5 কেজি। কত কেজি হোল্ড করতে হচ্ছে? 5 কেজি হোল্ড করতে হচ্ছে। আচ্ছা 5 কেজি হোল্ড করা মানে 5 কেজির ওয়েটটা নিচের দিকে কাজ করবে না? তাহলে ওয়েট অফ 5 কেজি কত বলতো? ওয়েট অফ 5 কেজি কত? নিশ্চয়ই 5 ইন্টু 10 জি কি 9.8 বলে দিয়েছে? বলে দিয়েছে? ওকে, তাহলে 5 ইন্টু 9.8, তাই না? 5 ইন্টু 9.8 কত হয়? 49 নিউটন হয় না? এবার কি বলছে যে ইউর মাসেলস নিড টু অ্যাপ্লাই টু হোল্ড দ্য মাস। এবার যদি 5 কেজি ওয়েটটা এখানে থাকে, মানে 5 কেজির ইকুইভ্যালেন্ট ওয়েট যদি এখানে আমি রাখি, তার ওয়েটটা নিচের দিকে কাজ করবে। এর ওয়েটটা কার উপরে কাজ করবে? হাতের উপরে না ওয়েটটা নিচের উপরে? কার উপরে কাজ করবে? হাতের উপরে। তার মানে ইটস ওয়েট উইল অ্যাক্ট অন দ্য হাত, রাইট? তাহলে হাত কি অ্যাপ্লাই করতে হবে ওকে স্টেবল রাখতে গেলে? রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্স কার উপরে অ্যাপ্লাই করতে হবে? ওয়েটটার উপরে। অ্যান্ড কোন দিকে হবে? Good. So there will be a reaction force. The reaction force will be along this direction. We will call it as R. এবং reaction force এর ভ্যালু কত হতে হবে? সেম। এটা যদি 49 নিউটন হয়, reaction force কত হতে হবে? Good. Therefore the reaction force will be 49 Newton. Is that clear? হ্যাঁ, done. A ball is thrown vertically upwards. It returns 6 seconds later. Calculate the greatest height reached by the ball, the initial velocity of the ball. তাহলে একটা বলকে কোথায় ছুঁড়েছি? উপরের দিকে, ঠিক আছে? It returns 6 seconds later. তাহলে একটা বলকে ছুঁড়ে দিয়েছি উপরের দিকে একটা গ্রাউন্ড থেকে, রাইট? কোয়েশ্চেনটা বলেছে ইট রিটার্ন 6 সেকেন্ড লেটার। কতক্ষণ পরে ফিরেছে? 6 সেকেন্ড লেটার। তার মানে এখান থেকে ফিরে ও এখানে এসেছে, ইট টুক আ টাইম অফ 6 সেকেন্ড। ডান? ওকে। নেক্সট বলছে ক্যালকুলেট দ্য গ্রেটেস্ট হাইট রিচড বাই দ্য বল আর দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বল। দুটো জিনিস বার করতে বলেছে। একটা বার করতে বলেছে যে গ্রেটেস্ট হাইট রিচড, এইচ বার করতে বলেছে, গ্রেটেস্ট হাইট রিচড। আর একটা বার করতে বলেছে যে ইনিশিয়াল ভেলোসিটি যেটা দিয়ে ওকে ছুঁড়েছিলাম সেটা। আচ্ছা ফার্স্ট কথা হচ্ছে যখন ও ম্যাক্সিমাম হাইটে পৌঁছে যাবে, হোয়াট উইল বি ইটস ভেলোসিটি? 0। সো ইটস ভেলোসিটি ভি উইল বি 0, তাই না? জি কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ডস। তাহলে জি ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ডস, তাই না? জি এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, নিউটন পার কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার সেম জিনিস, দুটো এসআইতে আছে। আচ্ছা এটা বুঝতে পারলি না? ধর এফ ইকুয়ালস টু এম জি, তো তাহলে জি ইকুয়ালস টু তো এফ বাই এম, তাই না? এফের জায়গায় যদি আমি নিউটন বসাই, এম এর জায়গায় যদি কেজি বসাই, তাহলে জি নিউটন পার কেজি হলো, যেটা তুই বললি একটু আগে। নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার না? আর বাই কেজি, তার মানে কি হলো? দ্যাট ইজ মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরিষ্কার? আচ্ছা যাক, আমাকে এখানে কি কি বার করতে বলেছে? 1 নম্বরে বলেছে কতটা হাইট রিচ করেছে, আর নেক্সট বলেছে ওকে কি ভেলোসিটি দিয়ে আমি ছুঁড়েছি। ওকে আচ্ছা কি করে করবো কেউ বলতে পারবে?
প্রথমে তো এই s এর ফর্মুলাটা ইউজ করতে হয়, s ut + ওই যে হ্যাঁ ওইটা 0 হবে, উপর থেকে যখন ছাড়ছি যখন পড়ে যাবে হাইটটা পেয়ে যাবো g হ্যাঁ আমার কাছে। হ্যাঁ আর যেটা যে কোন সাথে ছুটছে না ওটা তো হাইট থাকলেই না, এই যে এখান থেকে ও গিয়ে এই জায়গায় ফিরছে, ও কি করছে, ও এই একটাই হাইটটা লাগে স্যার ওই গুড, ওইটা একটা প্রসেস হতে পারে, তাহলে আমি ভেলোসিটিটা আগে পাবো। আর যদি আমি আরেকটা প্রসেস দিয়ে হাইটটা পাবো, ঠিক আছে হাইটটা ঠিক আছে, তাহলে যেটা বললো অভিক সেভাবে করি, তাহলে আমার ভেলোসিটিটা পেয়ে যাবো। আমার তিনটে ফর্মুলা প্রত্যেকে মাথায় রাখবি, তিনটে ফর্মুলা, একটা হচ্ছে v = u + at, 2 হচ্ছে s = ut + ½ at², আর 3 হচ্ছে v² = u² + 2s। এই তো আমার তিনটে ফর্মুলা, একটু দাঁড়া, এই তো আমার তিনটে ফর্মুলা, রাইট? তাহলে প্রথমে আমি v বার করব। দেখো ইনিশিয়াল ভেলোসিটি আমাকে বার করতে বলেছে, টাইম টোটাল পড়ার জন্য বলে দিয়েছে 6 সেকেন্ড। আমরা জানি যে তাহলে যতটা উঠতে লাগে ততটা পড়তে লাগে, তাহলে নিশ্চয়ই 3 সেকেন্ড টাইম লাগবে তার উঠতে, 3 সেকেন্ড টাইম লাগবে তার পড়তে, রাইট? এটাও ক্লিয়ার হয়েছে। তাহলে আমি যদি এই ইকুয়েশনটাকে ফলো করি, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে কী পাই, যে v = u + gt। আমি এভাবে ভাবছি, আচ্ছা আমি ওকে এই দিকে ছুঁড়েছি, উপর দিকে, g কি উপর দিকে না নিচের দিকে? নিচের দিকে, তাহলে +g হবে না -g? গুড, তাহলে u - gt, তাই না? আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি আমাকে বার করতে বলেছে, v আমরা জানি, v কত? সো v = 0, ইয়েস। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে u = gt, আর g হচ্ছে 9.8, t হচ্ছে 3, 4 ক্যারি 2, 3 9s are 27 আর 2 29.4 মিটার/সেকেন্ড। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমি ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেলাম। নেক্সট আমায় কি বলেছে, যে ও হ্যাঁ কতটা হাইট, হ্যাঁ ও কতটা হাইট অবধি উঠেছে, রাইট? আচ্ছা অনেক ফর্মুলা দিয়ে বার করতে পারি, এটা পারি, যেটা দিয়ে একটা করলেই হলো। চলো আমরা একটু অন্যরকম করি, 3 নম্বরটা দিয়ে করি, নয় তো অন্যগুলো দিয়ে করা হয়। হ্যাঁ তো 29.4, 30 তখনই হবে যখন এটাকে 10 ধরবো। জি এর ভ্যালু কি বলে দিয়েছে, টেক জি = 10 বলে দিয়েছে। তাহলে জি এর জায়গায় আমরা যদি 10 বসাই, তাহলে এখানে কি হলো 10 × 3, তাহলে কত হবে 30। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বলে দিলে ব্যাপারটা আলাদা, আর না হলে আমরা 9.8 জি এর ভ্যালু ধরবো। ওকে, আচ্ছা চলো এই ফর্মুলা দিয়ে করি। তাহলে v² = u² - 2gs। বুঝতে পেরেছো মাইনাস কেন, এর জায়গায় g কেন, আর ম্যাক্সিমাম হাইট h, তাহলে s এর জায়গায় কি বসাবো, h। ক্লিয়ার? v তো 0, তাহলে এখান থেকে বলতে পারি h = u²/2g। হ্যাঁ করে দিচ্ছি, u², u কত বেরিয়েছে 30 মিটার/সেকেন্ড, তাহলে 30² মানে 900/2 × g মানে 10, রাইট? 10 কেটে গেল, এটা কত হলো 45। সো দ্য হাইট রিচড ইজ 45 মিটার। আনসার কত আছে, দ্য হাইট রিচড ইজ 45 মিটার। ওকে, আচ্ছা শ্রেয়াংশু বলছে স্যার এইটাকে কি আমি সেকেন্ড ফর্মুলাটা দিয়ে করতে পারি? সবসময় করতে পারি, কেন পারবো না? দেখো সেকেন্ড ফর্মুলা বলছে s = ut - ½ gt² হবে, -g কেন বুঝতে পেরেছি, u হচ্ছে 30, t হচ্ছে 3, -½ g কত, g হচ্ছে 10, t² মানে 9, তাহলে এটা হচ্ছে 5। সো 30 × 3 is 90 - 45, দ্যাট ইজ 45 মিটার। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? এই যে u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 30 পেয়েছি না এখানটাতে, ইনটু, এখন কি বুড়ো হয়ে গেছিস, এখন কি সবসময় এরমভাবে দেবো? 30 × 3 × 4 এগুলো হচ্ছে ইনটু বোঝায়, বুঝেছিস? ইনটু মানে সবসময় যে ক্রস দিতে হবে এমনটা নয়। হ্যাঁ হ্যাঁ বল বাবা। এই অঙ্কটাতে আমার কি ছিল, হাইট বার করতে বলেছিল না? সবাই ভালো করে দেখো, যাদের টাফ লাগবে তারা আরেকবার দেখবে। বলটা আমার এই উঠেছে, উঠে তো বলটা আমার এখানে পড়েছে, বলটা আমার এই উঠেছে, উঠে বলটা কোথায় পড়েছে, এখানে পড়েছে। নেট ডিসপ্লেসমেন্ট কত, 0। তার মানে নেট
ডিসপ্লেসমেন্ট কত হলো, 0 হলো না? ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবে। নেট ডিসপ্লেসমেন্ট কত হলো, 0 হলো। তাহলে আমার ফর্মুলা কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তো তাই না? এটাই তো আমার ফর্মুলা। যদি আমি নেট ডিসপ্লেসমেন্টকে 0 বোঝাই, উপর দিকে ছুটছিলাম তো, তাহলে এখানে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। তাহলে ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এখান থেকে লিখতে পারি যে ইউটি ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, একটা টি কেটে দিলাম, কেটে দিতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে ইউ ইকুয়ালস টু হাফ জিটি, তাই লিখতে পারি হাফ ইন্টু 10 ইন্টু 3, তাহলে কত হলো 15। অ্যাকশন দাঁড়াও। ও টোটাল টাইম কত নিয়েছে, সরি টোটাল টাইম তো লিখেছে 6, তাই না? টোটাল টাইম কত বলেছে, 6 বলে দিয়েছিল না? তাহলে ইন্টু 6, তাহলে এটা কত হবে 3 না, দ্যাট ইজ 30। বোঝা গেল কথাটা? ক্লিয়ার? তাহলে আমার ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড ছিল না? দেখেছিস যে ওই একটা ফর্মুলা দিয়ে বার করা যাবে এমনটা না, ইউ কিন্তু আমরা এরকম একটা ফর্মুলা দিয়েও বার করতে পারি। ডিপেন্ড করছে তুই যদি তোর কনসেপ্টটা ক্লিয়ার রাখিস তাহলে তুই যে কোনোভাবেই করতে পারবি। ক্লিয়ার হলো কথাটা? একদম পরিষ্কার। নাম্বার 19 বলছে আ পেবেল ইজ ড্রপড ফ্রিলি ইন আ ওয়েল ফ্রম ইটস টপ, ইট হ্যাঁ ফ্রিলি, it takes 20 seconds for the pebble to reach the water surface in the well, taking g equals 10 meter per second square and speed of sound 330 meter per second. Find the depth of water surface, the time when echo is heard after the pebble is dropped. Clear? Okay. So pebble is dropped freely in a well from its top. তো আমি এখানে একটা ওয়েলকে আঁকছি, সাপোজ দিস ইজ মাই ওয়েল। এই ওয়েলের উপর থেকে একটা পেবেলকে আমি ড্রপ করে দিলাম নিচে। এটা ওয়েল মানে নিশ্চয়ই এটা হচ্ছে আমার গ্রাউন্ড সারফেস, কারণ ওয়েল তো গ্রাউন্ডের তলায় হয়, রাইট? তাহলে এইটা কি, দিস ইজ মাই গ্রাউন্ড, দিস ইজ মাই গ্রাউন্ড, দিস ইজ দি ওয়েল। আচ্ছা পেবেলটাকে কোথা থেকে ফেলেছি, পেবেলটাকে উপর থেকে ফেলে দিয়েছি। এবার কি বলছে, ইট টেক্স 20 সেকেন্ড ফর দ্য পেবেল টু রিচ দ্য ওয়াটার সারফেস ইন দ্য ওয়েল। এবার ভেতরে না কোথাও একটা জল আছে, ধর এই লেভেলে জল আছে, সেটা পরে আসছে, আমি অঙ্কটা করিনি। তাহলে এইটা নিশ্চয়ই ডেপথ অফ দ্য ওয়াটার সারফেস, এটাকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে, এইচ কি, এইচ ইজ দ্য ডেপথ অফ দ্য ওয়াটার সারফেস। পেবেলটাকে যখন উপর থেকে ফেলেছি 20 সেকেন্ড পরেই ডেপথে এসে পড়েছে। নেক্সট বলছে যে টেকিং জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, স্পিড অফ সাউন্ড 330 মিটার পার সেকেন্ড। দুটো জিনিস বলে দিয়েছে, বলেছে নিচের দিকে জি নাও 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সেকেন্ড বলে দিয়েছে স্পিড অফ সাউন্ড ভি হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা ভি সাউন্ড, তাই ভি এস লিখলাম। ফার্স্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে the depth of water surface, second question জিজ্ঞেস করে the time when echo is heard after the pebble is dropped। ফার্স্টে বলেছে depth of water surface। আমি যখন একে ছাড়ছি এটা কি ফ্রি ফল হচ্ছে না? ফ্রি ফল হচ্ছে। তাহলে আমাকে একটা জিনিস বলে দিয়েছে 20 সেকেন্ড ফর ফ্রি ফল, মানে কোনো ভেলোসিটি দিয়ে ছাড়িনি, এমনি ছেড়ে দিয়েছি, ধস করে সে পড়ে গেল, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি, এই ফর্মুলাটা কি ইউজ করতে পারি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ইউজ করতে পারি ফর্মুলাটা, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা আমাকে একটা কথা বল, জি নিচের দিকেই পড়ছে না, জি তো নিচের দিকেই, ইনিশিয়াল ভেলোসিটি 0 কারণ ফ্রি ফল হচ্ছে, তাহলে এখানে কি বসাবো ফার্স্টে 0 প্লাস হাফ, জি বলে দিয়েছে 10, টি স্কোয়ার বলে দিয়েছে 20, তাহলে 20 স্কোয়ার মানে 400, রাইট? এটা কাটলো 200, সো দ্যাট উইল বি 2000 মিটার। এইটুকু বুঝে গেছি। এবার যখন পাথরটা জলের মধ্যে পড়ে গেছে টপাস, তারপরে কি পাথরটা উপর দিকে উঠে আসবে? না, কি আসবে উপর দিকে উঠে? হ্যাঁ, ওর কত 20 সেকেন্ড পর গিয়ে তলায় পড়েছে, 2000 মিটার নিচে জল উঠে আসবে। পাথর ফেলেছে না হাতি ফেলেছে? সাউন্ড আসবে। সাউন্ড যদি উঠে আসে, সাউন্ড কি জি মেনে চলে না? তাহলে সাউন্ড
কোনো অ্যাক্সেলারেশন হয় না, সাউন্ডের কি ভেলোসিটি থাকে। ওর ভেলোসিটি কত? 330 মিটার। তাহলে 2000 মিটার হচ্ছে ডেপথ, 330 মিটার পার সেকেন্ড হচ্ছে সাউন্ডের ভেলোসিটি। তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাই না? আমরা কি জানি যে ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাই না? আমার এখানে কতটা ডিস্টেন্সকে উঠে আসতে হবে? এইটুকু ডিস্টেন্স উঠে আসতে হবে না? Time 20 seconds. কেন 20 সেকেন্ড হবে? টাইম তো আমরা জানি না। 20 সেকেন্ড তো পাথর পড়েছে, সাউন্ডের তো নয়। এই টাইমটা হচ্ছে টেকেন বাই পাথর, আমাকে এখানে টাইম বার করতে হবে টেকেন বাই দ্য সাউন্ড। তাহলে আমি এটা এখানে হাইটটাকে একই রাখলাম, টি সাউন্ড লিখলাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে টি সাউন্ড ইকুয়ালস টু এইচ বাই ভি সাউন্ড। হাইটটা কত? হাইটটা হচ্ছে 2000 মিটার, আর ভেলোসিটি অফ সাউন্ড 330 মিটার পার সেকেন্ড, রাইট? সো দ্যাট উইল বি 2000 বাই 330। এটা হবে না? ওকে, বুঝলাম না আমি। কোনটা বুঝলি না বল? ও আমাকে মনে হয় টাইমই চেয়েছে। হ্যাঁ। এখানে V is equals to H by TS. হ্যাঁ, H আর D. এইচটা হচ্ছে ডেপটা, কারণ এতটা হাইট তো সাউন্ডটাকে উপরে উঠতে হবে। আর এটা সহজ ছিল। T. আর টি হচ্ছে এতটা যদি ওকে উঠতে হয়, ও যদি 330 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে যেটুকু টাইম লাগবে সেটা হচ্ছে টি। বুঝে গেল? তাহলে 33 মানে কি? 33 মানে লিখতে পারি যে 200 বাই 100 বাই 3, 100 কেটে গেল, 3 2 যা 6, তাহলে লাগতে পারে ওর 6 সেকেন্ড অলমোস্ট। বোঝা গেল? 330 মানে কত? 100 by 33 কেন? 33 মানে অলমোস্ট 100 বাই 3, 33.33 হয় হচ্ছে 100 বাই 3। আমি ওটা রাফ ক্যালকুলেশনে ধরলাম। যদি না ধরি তাহলে আমাদের ক্যালকুলেশন হবে না? হ্যাঁ, এটা ধরে তো ভুল আছে ক্যালকুলেশন, তবুও কিছু দূর অবধি ঠিক। মানে এইটা যদি আমি এরকম না ধরি, এটার অ্যাকচুয়াল হয় যদি এটা 333.33 মানে 33.33 হতো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 100 বাই 3। আমি এটা রাফ হ্যাঁ অনেক বেশি এসছে। হ্যাঁ দাঁড়া, তাহলে এইটা কত হলো? কথা নয়, এটা কত হলো? অন অ্যাবাউট 6। আমি রাফ বললাম 6, পারফেক্ট ক্যালকুলেশন করলে অন্য কিছু আসবে। তাহলে টিএস পেলাম 6। এবার বলছে ইকো কতক্ষণ পরে শুনতে পেয়েছি। কি বলছে? ইকো কতক্ষণ পরে শুনতে পেয়েছি। তার মানে আমি এখান থেকে সাউন্ডটাকে, মানে আমি এখান থেকে অবজেক্টটাকে ছাড়লাম, নিচে গিয়ে পড়লো, টক করে আওয়াজ হলো, তারপরে তো আওয়াজটা আসলো। তাহলে আমার ছাড়া আর আওয়াজটা আমার কানে পৌঁছানো, পড়তে লেগেছে 20 সেকেন্ড, আওয়াজটা উঠতে লেগেছে 6 সেকেন্ড, তাই তো? তাহলে টোটাল কত টাইম লেগেছে? 20 + 6, তাহলে অলমোস্ট 26 সেকেন্ড। বুঝতে পেরেছিস কথাটা? আমি কেন বললাম অঙ্কটা ইন্টারেস্টিং, বুঝেছিস? এই জায়গাটা চলে গেল। আমি এখান থেকে পাথরটাকে ছেড়েছি, কথা নয়, আমি এখান থেকে পাথরটাকে ছেড়েছি। পাথরটা যখন আমি ইভেন্টটা লাস্ট দেখেছি, তখন পাথরটা আমার থেকে নিচে পড়ছে। আমাদের চেঞ্জ নেই, ইকুয়াল টোটাল সাউন্ডটা। হ্যাঁ, তার মানে যখন আমি এটাকে এখান থেকে ছাড়ছি, তাহলে পাথরটা তো এখান থেকে নিচে এসে পড়ছে। পড়ার পরে পাথরটা পড়লো, টপ করে আওয়াজ হলো, সেই আওয়াজটা তো উপর দিকে ট্রাভেল করছে। তাহলে পাথরটা পড়ছে, আওয়াজটা ট্রাভেল করছে। তাহলে পাথরটা পড়তে একটা সময় লেগেছে, আওয়াজটা উঠতে একটা সময় লেগেছে। তাহলে পাথরটা পড়তে সময় লাগলো 20 সেকেন্ড, আওয়াজটা উঠতে সময় লাগলো 6 সেকেন্ড। তাহলে টোটাল কত সেকেন্ড পর আমি ইভেন্টটাকে আবার দেখলাম? 26 সেকেন্ড। বুঝতে পারছিস? পাথরটা কুয়োর মধ্যে ফেলা এবং পাথরটার আওয়াজ আমার কানে পৌঁছানো, এর মধ্যে টোটাল টাইম ইন্টারভ্যাল 20 + 6 26। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? হ্যাঁ বল। 200 বাই, আরে ভগবান, इसको कौन समझाएगा? এই দেখ 2000 বাই 330 আছে তো, এটা কেটে দিলাম, তাহলে কি হয়? 200 বাই 33 হয় তো। হ্যাঁ, এইটাকে যদি ক্যালকুলেট করি, সেটার ভ্যালু আসবে 6.1। কিন্তু সবসময় তো এরকম বড় বড় ক্যালকুলেশন করতে আমাদের অসুবিধা হয়। আমরা শর্টে জানি কি, যে যদি 100 বাই 3 হয়, তার ভ্যালু হয় 33.33। ইজ দ্যাট ক্লিয়ার? আমি এটাকে অন অ্যাপ্রক্সিমেট 33 ধরলাম। বুঝতে পারলি? তাহলে এই 33 জায়গায় আমি বসাতে পারি 200 বাই 100 বাই 3। দেখ, আমার অঙ্কটা করতে সুবিধা হয়, আর কিছু না, সহজ হয়ে যায় ক্যালকুলেশনটা। তাহলে আমি এখানে করতে পারি যে 3 উপরে চলে গেল, 0 0 কেটে গেল, সো দ্যাট ইজ 6 সেকেন্ড। কিছুই না, জাস্ট অ্যাপ্লাইটা শর্ট ট্রিক, যাতে অঙ্কটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায়।